আজকে ভিডিওতে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার 2024-এর ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে দ্বিতীয় পরীক্ষা মূল্যায়নে যে 11 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে অর্থাৎ রানীগঞ্জ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। একে আছে ক্ষুদ্রতম মহাদেশটি হলো, এটা ওশিয়ানিয়া হবে। 2-এ বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো, এটা হাইগ্রোমিটার। 3-এ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায়, এটা শীতকালে। 4-এ সূর্যরশ্মির পতন কোণের ভিত্তিতে পৃথিবীকে এটা 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়। 5-এ শ্বাসমূল দেখা যায় লবণাম্বু উদ্ভিদের। 6-এ কালো মাটি, এটা তুলো চাষের জন্য আদর্শ। 7-এ গির জাতীয় উদ্যান, এটা সিংহের জন্য বিখ্যাত। 8-এ নবীন পলি মাটিকে বলা হয় এটা খাদার। এরপর 2-তে গেছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 2টি। একে আছে বিশ্ব বন দিবস পালিত হয়, এটা 21শে মার্চ তারিখে। 2-এর আগে আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দার নাম হলো, এটা পেঙ্গুইন। 3-এর আগে ভারতের এটা করমণ্ডল হবে, উপকূলে বছরে 2 বার বর্ষাকাল হয়। এরপরে 3-এর গেছে 2 এক কথায় উত্তর দাও যে কোনো 2টি। 3-এর একে আছে কোন ভেষজ উদ্ভিদ থেকে কুইনাইন তৈরি হয়? সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। 2-এর গেছে জলদাপাড়া অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? জলদাপাড়া অভয়ারণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত। 3-এর আগে মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো? এর উত্তরটি হলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন জলপ্রবাহ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতির দ্বারা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে মাটির ওপরের অংশ অসংবদ্ধ ও আলগা হয়ে অপসারিত হলে তাকে মাটি ক্ষয় বলে। এরপরে 4-এর আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। একে আছে খাদার ও ভাঙর কি? এর উত্তরটি হলো খাদার নদী তীরবর্তী অঞ্চলে নবীন পলি মাটিকে খাদার বলে। বৈশিষ্ট্য: 1-এ প্রতি বছর নতুন পলি সঞ্চিত হয় বলে খাদার খুব উর্বর। 2 এই মাটি ধূসর রঙের। 3 এই মাটির জলধারণ ক্ষমতা বেশি। 4 খাদার নিম্নভূমিযুক্ত অঞ্চল। 5 এই মাটিতে কাদা ও পলির ভাগ সমান। কৃষিকাজে প্রভাব: অত্যন্ত উর্বর বলে ধান, গম, পাট, তুলো, তৈলবীজ, ডাল প্রভৃতি প্রচুর পরিমাণে চাষ হয়। ভাঙর নদী অববাহিকার উঁচু অংশে প্রাচীন পলি মাটিকে ভাঙর বলা হয়। বৈশিষ্ট্য: 1-এ নদী থেকে দূরে এই উঁচু ভাঙর অঞ্চলে বন্যার জল ঢুকতে পারে না, তাই নতুন পলি সঞ্চিত হতে পারে না। 2-এ এই মাটির রং গাঢ়। 3-এ এর জল ধারণ ক্ষমতা কম। 4-এ এই মাটিতে চুন জাতীয় পদার্থ নুড়ি কাঁকর বেশি থাকে। 5 মাটির উর্বরতা তুলনামূলকভাবে কম। কৃষিকাজে প্রভাব: কম উর্বর হলেও পলি মাটি বলে ধান, আলু, সরিষা, বিভিন্ন শাকসবজি চাষ হয়। এরপরে 2-তে গেছে মরু মাটির 2টি বৈশিষ্ট্য লেখো। রাজস্থান রাজ্যে মরু অঞ্চল ও গুজরাটের কচ্ছ অঞ্চলে এই মরুমাটি দেখা যায়। এর বৈশিষ্ট্য হলো: 1 হচ্ছে স্বল্প বৃষ্টিপাত ও অধিক উষ্ণতা অঞ্চলে এই মাটি দেখা যায়। 2 জৈব পদার্থহীন এই মাটি ছিদ্রযুক্ত ও মোটা দানা যুক্ত। 3 এই মাটির জল ধারণ ক্ষমতা খুব কম। 4 মাটির উর্বরতাও কম। এরপরে 3 আছে হিমমণ্ডল কাকে বলে? এর উত্তরটি হলো পৃথিবীর উভয় গোলার্ধে 66.5 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশ থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে হিমমণ্ডল অবস্থিত। এরপরে 5-এর আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 1-এ আছে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝো? আবহাওয়া দপ্তর আবহাওয়ার উপাদান সম্পর্কে তথ্য বিশ্লেষণ করে আগামী 24 বা 48 ঘন্টায় কোনো স্থানের আবহাওয়া কেমন হতে পারে সে সম্পর্কে
যে ধারণা দান করে তাকে আবহাওয়ার পূর্বাভাস বলে। রেডিও, টিভি বা খবরের কাগজে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়। এরপরে 2 আছে মৌসুমী বায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্যগুলি হলো, একে হচ্ছে মৌসুমী বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে এবং শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। 2 দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু জলভাগের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমী বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। 3 সারা দেশে মৌসুমী বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না, যেমন মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। এরপরে 3 আছে সমুদ্রধারের আবহাওয়া আরামদায়ক কেন? এর উত্তরটি হলো, স্থলভাগ দ্রুত উত্তপ্ত হয় এবং দ্রুত শীতল হয়, কিন্তু জলভাগ ধীরে উত্তপ্ত হয় এবং ধীরে শীতল হয়। ফলে দিনের বেলা সমুদ্রবায়ু ও রাত্রিবেলা স্থলবায়ু প্রবাহিত হয়। এ কারণে সমুদ্র উপকূলে বায়ুর উষ্ণতা খুব বেশি বা খুব কম হয় না। তাছাড়া আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবেও উষ্ণতার তীব্রতা বাড়তে পারে না, ফলে সমুদ্রের কাছাকাছি অঞ্চলে শোভাপন্ন জলবায়ু বিরাজ করে। কিন্তু যেসব জায়গা সমুদ্র থেকে অনেক দূরে অবস্থিত সেই সব জায়গায় সমুদ্রের প্রভাব পড়ে না, তাই দিনে বা গরমে উষ্ণতা যেমন খুব বেশি হয়, তেমনি রাতে বা শীতে উষ্ণতা খুব কম হয়, অর্থাৎ চরম ভাবাপন্ন জলবায়ু বিরাজ করে। এরপরে 6 আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি। 1 আছে জলচক্রের একটি চিহ্নিত চিত্র এঁকে প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। এর উত্তরটি হলো, সংজ্ঞা, যে চক্রাকার পথে কঠিন, তরল ও বাষ্পীয় এই 3 অবস্থায় পরিবর্তনের মাধ্যমে পৃথিবীতে জলের ভারসাম্য বজায় থাকে তাকে জলচক্র বলে। বর্ণনা, সূর্যতাপী নদ নদী, জলাশয়, সাগর মহাসাগর থেকে জল বাষ্প হয়ে বাতাসে মিশে বায়ুতে জলীয় বাষ্প যুক্ত হলে বাতাস আর্দ্র ও হালকা হয়ে পড়ে। হালকা আর্দ্র বায়ু সহজেই উপরের দিকে উঠে যায়। উপরে বায়ু উষ্ণতা কম হয়, জলীয় বাষ্প শীতল হয়ে পড়ে ঘনীভবন প্রক্রিয়ায় ধূলিকণাকে আশ্রয় করে ছোট ছোট জলকণা বা তুষারকণায় পরিণত হয়। এগুলি একত্রিত হয়ে মেঘরূপে আকাশে ভেসে বেড়ায়। এই কণাগুলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় হলে তা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীতে বৃষ্টি বা তুষাররূপে ঝরে পড়ে। এই বৃষ্টির জল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নদী, জলাশয়, সাগর মহাসাগরে ফিরে আসে এবং আবার তা সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এভাবে জল কখনো মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো কঠিন তুষাররূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। জলের এই চক্রাকার আবর্তনই জলচক্র নামে পরিচিত। এখানে তোমাদের জলচক্রের চিত্র দেওয়া আছে। এরপরে ধরে গেছে পৃথিবী বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এর উত্তরটি হলো, পৃথিবীর গায়ে লেগে থাকা বায়ুমণ্ডলকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উষ্ণতার তারতম্য অনুসারে 6টি স্তরে ভাগ করা হয়। 1 ট্রপোস্ফিয়ার। সংজ্ঞা, বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলে। বিস্তার, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরের দিকে 16 থেকে 18 কিমি এবং মেরু অঞ্চলে প্রায় 8 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 এই স্তরে প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পায়। একে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বলে। 2 প্রায় 75% বায়বীয় উপাদান এই স্তরে থাকে। 3 ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, বজ্রপাত প্রভৃতি বায়বীয় গোলযোগ এই স্তরে ঘটে বলে একে ক্ষুদ্রমণ্ডল বলা হয়। 4 ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় ট্রপোপোজ। স্ট্র্যাটোস্ফিয়ার। সংজ্ঞা, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটিকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বিস্তার, 1 ট্রপোপোজ থেকে উপরে 50 কিমি পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য, 1 এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। 2
এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতা থাকা ওজোন স্তর ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে। 3 এখানে মেঘ, বায়ুপ্রবাহ, ঝড়, বৃষ্টি দেখা যায় না, তাই একে শান্তমণ্ডল বলা হয়। এই কারণে বিমানগুলি এই স্তর দিয়ে চলাচল করে। 4 স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে স্ট্র্যাটোপজ বলে। এরপরে 3 আছে মেসোস্ফিয়ার। সংজ্ঞা: স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের তৃতীয় স্তরটিকে বলা হয় মেসোস্ফিয়ার। বিস্তার 50 থেকে 80 কিমি উচ্চতার মধ্যে এই স্তরটি বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়। 2 মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলি মূলত এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। 3 মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে মেসোপজ বলে। 4 থার্মোস্ফিয়ার। সংজ্ঞা: মেসোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের চতুর্থ তাপময় স্তরটিকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের আরেক নাম আয়নোস্ফিয়ার। বিস্তার 80 থেকে 300 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দ্রুত তাপ বৃদ্ধি পেতে থাকে। 2 এখানে বায়বীয় কণা প্রায় নেই, তাই আকাশ কালো দেখায়। 3 এখানে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে বলে একে আয়নোস্ফিয়ার বলে। 4 এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। 5 অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরের তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসের পৌঁছে যায়। এক্সোস্ফিয়ার। সংজ্ঞা: থার্মোস্ফিয়ারের উপরের স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। বিস্তার 300 থেকে 1500 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: 1 এখানে হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায়। 2 কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। 6 ম্যাগনেটোস্ফিয়ার। সংজ্ঞা: এক্সোস্ফিয়ারের উপরে বায়ুমণ্ডলের শেষ সীমা পর্যন্ত বায়ুস্তরকে ম্যাগনেটোস্ফিয়ার বলে। বিস্তার 1500 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য: এই স্তরে বায়ুমণ্ডলকে বেষ্টন করে একটি স্থায়ী তড়িৎচুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 11 দাগে রানীগঞ্জ হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।